হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগতম। আমি আবারও একটু তোমাদের সামনে চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ক্লাস 12-এর অর্থাৎ থার্ড সেমিস্টারের ভূগোলের যে প্রাকৃতিক ভূগোল তোমাদের টপিকটি রয়েছে, সেই প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমরা জানি 6টি ইউনিট রয়েছে, রাইট? তার মধ্যে প্রথম যে ইউনিটটি হলো সেটি হলো আমাদের জিওটেকটনিক। এই ভিডিওটিকে আমি গুরুত্বপূর্ণ বলছি এই কারণেই, কারণ তোমাদের যে 6টি ইউনিট রয়েছে প্রাকৃতিক ভূগোলে, তার মধ্যে প্রথম ইউনিট জিওটেকটনিকে একটি মাত্র তত্ত্ব তোমাদেরকে পড়তে হবে। তাই একটি থিওরি পড়লেই কিন্তু তোমরা 6টা যে টপিক রয়েছে বা 6টি ইউনিট রয়েছে, 6টি ইউনিটের জন্য 12 মার্কস থাকছে, অর্থাৎ এক একটা টপিক থেকে তোমাদের 2 বা 3 মার্কস থাকবে। তো এই একটা থিওরি পড়ে নিয়েই কিন্তু তোমরা 2 বা 3 মার্কস ইজিলি পেয়ে যেতে পারো, রাইট? তাই এই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এই একটা ক্লাসের মাধ্যমেই তোমরা কিন্তু 2 বা 3 মার্কস তোমরা ইজিলি পরীক্ষায় পেয়ে যেতে পারো। ওকে, তো আরও একটা কথা বলে রাখি, এই ভিডিওটি বা এই ক্লাসটি আসলে প্রিভিয়াস যে ক্লাস, আগে একটি ক্লাস, তার কন্টিনিউশন এটি ক্লাস। এর আগেও আমরা মহাসঞ্চালন তত্ত্বের কয়েকটি টপিক নিয়ে আলোচনা করছি বা তার ইনিশিয়েশনটা আমরা শুরু করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের রয়েছে, আমি এর আগের দিনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, দ্য টপিক ডিসকাস ইন প্রিভিয়াস ক্লাস, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মহাসঞ্চালন তত্ত্ব। তা নিয়ে সেটি কি আসলে, এটি সম্বন্ধে একটু বিস্তারিত আমরা এখানে জেনেছি। তার সঙ্গে আমরা জেনেছিলাম এখানে পৃথিবীতে কিভাবে মহাদেশ ও মহাসাগরের উৎপত্তি হলো, অর্থাৎ পৃথিবীতে এই মহাদেশ এবং মহাসাগর কিভাবে উৎপত্তি হয়েছিল তার একটা পিকচার ইউজ করে বা বলতে পারো ডায়াগ্রাম ইউজ করে আমি বেশ সুন্দর করে তোমাকে দেখিয়েছি। অবশ্যই দেখে নেবে সেই ভিডিওটা, সেটা তুমি যদি জানতে চাও। নেক্সট আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে যে এফ বি টেইলরের মহাসঞ্চালন তত্ত্ব, সেটা নিয়ে কিন্তু আমরা ব্রিফলি আলোচনা করেছি। এফ বি টেইলর, যিনি 1908 সালে কিন্তু টারশিয়ারি যেসব আমাদের পর্বতগুলো রয়েছে, টারশিয়ারি পর্বত মানে আমাদের হিমালয় পর্বত, আল্পস পর্বত, আন্দিজ পর্বত, রকি পর্বত, এই যে পর্বতগুলো রয়েছে যেগুলোকে আমরা নবীন ভঙ্গিল পর্বতও বলে থাকি, এই পর্বতগুলো উৎপত্তি কীভাবে হয়েছে তার একটা ব্যাখ্যা তিনি তার থিওরির মাধ্যমে দিয়েছিলেন। যদিও সেই থিওরিটাকে আমরা মহাসঞ্চালন তত্ত্ব বলতে পারি না। তিনি যে থিওরিটা দিয়েছেন তারা সেটি হলো পর্বত কীভাবে সৃষ্টি হলো টারশিয়ারি যুগে তা নিয়ে। ওকে, তো তিনি যে থিওরিটি দিয়েছিলেন সেটা 1908 সালে দিয়েছিলেন, এবং এই থিওরিটি আমি ডিটেলসে বলতে পারো আগের ক্লাসে আলোচনা করেছি। তারপরে আমরা জেনেছি এখানে যে মহাসঞ্চালন তত্ত্বটির গুরুত্ব কী, অর্থাৎ আমাদের ক্লাস 12-এ যে এই তত্ত্বটি রয়েছে এটা পড়ে আমরা কী জানতে পারবো, এর পৃথিবীর সম্বন্ধে কী জানতে পারবো এই তত্ত্বটি পড়ে। তো এইখানে আমি বলে রাখি, আমরা এই তত্ত্বটি পাই 1912 সালে, অর্থাৎ আলফ্রেড ওয়েগনার 1912 সালে এই মহাসঞ্চালন তত্ত্বটি দিয়ে থাকেন। আর তার আগে আমরা জানি কে দিয়েছেন, এফ বি টেইলর দিয়েছেন। তার একটা প্রাথমিক ধারণা, অর্থাৎ মহাসঞ্চালন তত্ত্ব কী তার একটা প্রাথমিক ধারণা 1908 সালে দিলেন, এবং 1912 সালে মহাসঞ্চালন তত্ত্বটি দিলেন হচ্ছে আমাদের আলফ্রেড ওয়েগনার। এবারে কথা হচ্ছে যে মহাসঞ্চালন তত্ত্বটির গুরুত্ব কী, কেন দেওয়া হলো আমাদের সিলেবাসে, বা একজন জিওগ্রাফার হিসাবে আমি এই তত্ত্বটি থেকে কি জানতে পারি। এই তত্ত্বটির গুরুত্ব অপরিসীম রয়েছে আমাদের জন্য, যারা জিওগ্রাফি নিয়ে পড়ছো তাদের জন্য অপরিসীম রয়েছে এর গুরুত্ব। কিভাবে আমি বলতে পারি, আমরা ক্লাস 11-এ পড়েছিলাম 5 সঞ্চালন তত্ত্ব। 5 সঞ্চালন তত্ত্ব বলে একটি তত্ত্ব পড়েছিলাম। তোমরা দেখো 5 সঞ্চালন তত্ত্ব, যেটি মর্গান অ্যান্ড উইলসনের একটি তত্ত্ব, সেটি দিয়েছিলেন তারা 1996 সালে। এবং তার আগে হ্যারি হেজ বলে একজন ব্যক্তি, তিনি সি ফ্লোর স্প্রেডিং বলতে পারো, বা সমুদ্র তলদেশে যে পাঁচ সেটা কীভাবে বিস্তৃত হচ্ছে তার একটি ধারণা দিয়েছেন 1960 সালে। ওকে, অর্থাৎ এই যে দুটো থিওরি, 5 সঞ্চালন থিওরি, তোমরা যেটা ক্লাস 9-এ পড়লে, ক্লাস 11-এ পড়েছো, সেই ক্লাস বা সেই তত্ত্বটির ভিত্তি হলো আমাদের এই আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চালন তত্ত্ব। অর্থাৎ এই তত্ত্ব যদি তিনি না দিতেন বা এই তত্ত্ব যদি আমাদের কাছে না আসতো, তাহলে এই 5 সম্বন্ধে আমরা জানতে পারতাম না। পৃথিবী যে বেশ কয়েকটি 5 দিয়ে গঠিত, এই তত্ত্বটাই আমাদের কাছে আসতো না যদি না আলফ্রেড ওয়েগনার 1912 সালে তার তত্ত্বটি দিতেন। ওকে, তার সঙ্গে সঙ্গে আরও গুরুত্ব রয়েছে এর কি, যদি এই 5 সঞ্চালন তত্ত্ব আমাদের কাছে না জানা থাকতো, তাহলে এই আর্থকুয়েক কীভাবে হচ্ছে বা ভূমিকম্প কী কারণে হচ্ছে সেটাও হয়তো আমরা জানতে পারতাম না। তৃতীয়ত, এর গুরুত্ব যদি দেখি, এর গুরুত্ব রয়েছে কিসে, যে টারশিয়ারি, যে বললাম যে টারশিয়ারি যুগে যেসব পর্বতগুলো সৃষ্টি হয়েছে তাদের ফরমেশনের যে ব্যাখ্যা দিয়েছেন এফ বি টেইলর, সেটাও কিন্তু এই কন্টিনেন্টাল ড্রিফট বা মহাসঞ্চালন তত্ত্বের উপর ভিত্তি করেই, রাইট? তাহলে এই তত্ত্বটিও যদি আমরা না জানতাম, এই মহাসঞ্চালন তত্ত্ব যদি আলফ্রেড ওয়েগনার না দিতেন, তাহলে আমরা এই আমাদের হিমালয় পর্বত কীভাবে সৃষ্টি হলো সেটা সম্বন্ধেও জানতে পারতাম না। ওকে,
তাহলে এর গুরুত্ব সম্বন্ধে আমি আলোচনা করেছি একদিন ক্লাসে। এবারে চলে আসছি আমরা মহীসঞ্চরণ তত্ত্বটির বিবর্তন, অর্থাৎ মহীসঞ্চরণ যে তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বটি ডাইরেক্টলি তো অ্যালফ্রেড ওয়েগনার দেননি, তার আগেও বেশ কয়েকজন বৈজ্ঞানিক বলতে পারো বা জিওগ্রাফার ছিলেন যারা এই তত্ত্বটিকে ডেভেলপ করেছেন। প্রথমে যে আব্রাহাম অর্টিলিয়াস, তিনি এই তত্ত্বটি দিয়েছেন 1596 সালে। তারপরে অ্যান্টোনিও সিনিডারও দিয়েছিলেন এই তত্ত্বটি, তিনি প্রথম ড্রিফট কথাটি ইউজ করেছিলেন। পরীক্ষায় আসতেই পারে শর্ট কোয়েশ্চেন হিসাবে যে ড্রিফট কথাটি প্রথম কে ইউজ করেছিলেন, সেটা হলো অ্যান্টনি সিনিডার। ওকে, 1858 সালে তিনি এই কথাটি প্রথমবারের জন্য ইউজ করেন তিনি। তারপরে চলে আসি এফবি টেলর, যেটা সম্বন্ধে যার সম্বন্ধে আমি যার থিওরি সম্বন্ধে অলরেডি আলোচনা করলাম। এবার আলফ্রেড ওয়েগনার, তিনি 1912 সালে তার তত্ত্বটি দেন। এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের। ওকে, তো এইগুলো সব কিছুই কিন্তু আমরা এর আগের ক্লাসে জেনেছি। দেখো তোমরা কত সুন্দর ডায়াগ্রাম ইউজ করে আমি কিন্তু তোমাদের আগের ক্লাসটি আলোচনা করেছি। এবারে আজকে যে বিষয়টি আমরা জানবো সেটি হলো, দেখো টুডেস টার্গেট, আমরা আলোচনা করব আলফ্রেড ওয়েগনারের যে তত্ত্বটি। ইন ডিটেলস আমরা জানবো আলফ্রেড ওয়েগনারের তত্ত্বটি। ওকে, দেখো আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বটি আমরা ইন ডিটেলসে জানবো। তার সঙ্গে যে মহীসঞ্চরণ তত্ত্ব, তার প্রমাণ কি। এফবি টেলর যে মহীসঞ্চরণের তত্ত্ব দিয়েছেন তার কোনো প্রমাণ তিনি দিতে পারেননি, তবে আলফ্রেড ওয়েগনার এই থিওরিটির কিন্তু প্রমাণ দিয়েছিলেন বা এভিডেন্স দিয়েছিলেন, যার কারণেই তাকে আমরা মূলত এই মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা বলে থাকি। নেক্সট মহীসঞ্চরণ বা বলতে পারি যে মহাদেশগুলো যে ড্রিফট হচ্ছে বা মুভমেন্ট করছে, সেগুলো কী প্রক্রিয়া বা কোন ফোর্স বা কোন শক্তি তার পেছনে রয়েছে, যার কারণে এই মহাদেশগুলো সঞ্চালিত হচ্ছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে, তা ব্যাখ্যা করব আমরা এই ক্লাসের মাধ্যমে। এবং মহীসঞ্চরণ তত্ত্বের যে সমালোচনা, সেই তত্ত্বটি মূল্যায়নও আমরা করব, যে কতটা এই থিওরিটির আলফ্রেড ওয়েগনারের দ্বারা দেওয়া যে তত্ত্বটি রয়েছে মহীসঞ্চরণ তত্ত্ব, সেই তত্ত্বটির যথার্থতা কতটা, সত্যি আমাদের সেটা কতটা গুরুত্বপূর্ণ, বা তার থিওরিটার কোনো যদি ভুল ভ্রান্তি থাকে সেগুলো আমরা কিন্তু ইভ্যালুয়েট করব অবশ্যই সেই ক্লাসটির শেষে। ওকে, তো চলে আসি আলফ্রেড ওয়েগনার, যে একজন জার্মান জলবায়ুবিদ ছিলেন। ওকে, জার্মান জলবায়ুবিদ ছিলেন, অর্থাৎ কোনো একটি অঞ্চলের জলবায়ু কেমন হবে, সেই জলবায়ুর বিভিন্ন উপাদানগুলোর তারতম্য কেমন, সেগুলো নিয়ে আলোচনা করেন তিনি। কোনো একটি অঞ্চল বা কোনো একটি স্থানের জলবায়ু কেমন সেটা নিয়ে তিনি আলোচনা করেন, তার পর্যালোচনা করেন। ওকে, তো একজন জলবায়ুবিদ যিনি জলবায়ু নিয়ে ডিল করেন, জলবায়ু কোন অঞ্চলে কোথায় কেমন সেটা নিয়ে ডিল করেন, তিনি কিন্তু পরবর্তীতে প্লেট কিভাবে মুভ করে বা বলতে পারো যে মহাদেশগুলো কিভাবে ড্রিফট করছে সেটার ধারণা দিয়েছিলেন। দেখো এটা হচ্ছে আমাদের প্লেট মুভমেন্টের ধারণা, বা বলতে পারো কন্টিনেন্ট কীভাবে ড্রিফট হয় এটা ধারণা কিন্তু তিনি দিয়েছেন। এখানে যে আমাদের ভারত মহাদেশ বলতে পারি, এটা সেপারেটেড ছিল আমাদের এশিয়া থেকে, পরবর্তীতে গিয়ে এই ভারত মহাদেশ বা বলতে পারি এই ভারত মহাদেশ এশিয়ার সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিল তার ধারণাটি তিনি দিয়েছিলেন। ওকে, এটা আমি একটা এক্সাম্পল দেখালাম কীভাবে ড্রিফট হচ্ছে। এখানে শুধু ভারত নয়, এখানে আফ্রিকা, সাউথ আমেরিকা, আন্টার্কটিকা প্রত্যেকটি মহাদেশ কিন্তু একজন অপর থেকে সরে গিয়েছে। ওকে, তো তিনি যে তত্ত্বটি দিয়েছিলেন আসলে সেটি 1912 সালে পাবলিশ হয় একটা বই আকারে। অর্থাৎ 1912 সালের আগে তিনি একটি রিসার্চ করেন বা স্টাডি করেন। কিসের উপর? তার যে মেইন রিসার্চ ছিল সেটা আসলে এই বিষয়ের উপরে ছিল, হিস্টোরি অফ ক্লাইমেটিক চেঞ্জ, অর্থাৎ কোনো একটি স্থানের ক্লাইমেট কিভাবে পরিবর্তন হয়, অর্থাৎ কয়েক কোটি বছর আগে সেখানে কী ধরনের ক্লাইমেট ছিল আর আজকে কী ধরনের ক্লাইমেট রয়েছে সেটা নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন বা রিসার্চ করছিলেন। সেই কারণে তিনি শুধু আমাদের ইন্ডিয়া নয়, অন্যান্য যে কন্টিনেন্টসগুলো রয়েছে, যেমন হলো আফ্রিকা, নর্থ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, প্রত্যেকটি দেশে প্রত্যেকটি মহাদেশে যান এবং তার জীবাশ্মগুলিকে নিয়ে তিনি কী করেন? স্টাডি করেন। এখানে বলে রাখি, আমরা যদি কোনো একটি স্থানের জলবায়ু সম্বন্ধে জানতে চাই তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমাদের মূলত আমরা জানি যে সেই স্থানে যে জীবগুলি রয়েছে, অর্থাৎ যে প্রাণীগুলো রয়েছে বা যে
উদ্ভিদগুলি রয়েছে সেগুলোকে দেখেই আমরা বুঝতে পারবো যে সেখানে জলবায়ু কেমন। যেমন আমাদের যদি বলে তো থর মরুভূমির জলবায়ু কেমন, তোমাকে যদি পাঠিয়ে দেওয়া হয় থর মরুভূমিতে, তুমি দেখবে কি সেখানে গাছগুলো যে রয়েছে তাদের পাতা নেই, বরং কি রয়েছে, কাঁটা রয়েছে। আবার সেখানে উট দেখতে পাওয়া যাচ্ছে, যেটা সচরাচর অন্য জায়গায় দেখতে পাওয়া যায় না। অর্থাৎ সেখানে নিশ্চয়ই অন্য কোনো ক্লাইমেট রয়েছে বা অন্য কোনো জলবায়ু রয়েছে বলেই সেখানে অন্য ধরনের উদ্ভিদ বা প্রাণী দেখতে পাচ্ছে দেন আমাদের এরিয়া মানে দেখতে পাই আম গাছ, কাঁঠাল গাছ, হ্যাঁ না, আর অন্যান্য গাছগুলো দেখতে পাই। আমাদের এখানে গরু ছাগল এগুলোকে দেখতে পাই, সেখানে গিয়ে নিশ্চয়ই গরু ছাগল দেখতে পাওয়া যাবে না, উটের সংখ্যা অনেক বেশি পাওয়া যাবে। আবার যদি বলি আন্টার্কটিকায় তেমন কোনো গাছ নেই, যেহেতু বরফাবৃত থাকে। সেখানে আমরা দেখতে পাবো যে শিল মাছ, সেখানে দেখতে পাবো পেঙ্গুইন, তারা রয়েছে সেখানে, রাইট। তো সেখানে দেখে আমরা এই শিল মাছ পেঙ্গুইনকে দেখে বুঝতে পারবো যে সেখানে কী ধরনের জলবায়ু রয়েছে। সেখানে মূলত তুন্দ্রা জলবায়ু থাকে আন্টার্কটিকাতে, রাইট। তাহলে কোনো একটি স্থানের জীব বা প্রাণী ও উদ্ভিদকে দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে সেই স্থানের জলবায়ু কেমন। তাহলে এই আলফ্রেড ওয়েগনার কী করছিলেন, প্রত্যেকটি মহাদেশের জলবায়ু কেমন ছিল হিস্ট্রিতে, অর্থাৎ প্রায় 20 কোটি বছর আগে সেখানে কী ধরনের জলবায়ু ছিল, বা 15 কোটি বছর আগে বা 10 কোটি বছর আগে সেখানে কোনো একটি মহাদেশে কী ধরনের জলবায়ু ছিল, সেটা নিয়ে তিনি পর্যালোচনা করছিলেন। তো পর্যালোচনা করতে করতে তিনি দেখলেন মসেসরাস নামে যে প্রাণীটি বা র্যাপটাইলস বলতে পারি বা সরীসৃপ প্রাণীটি দেখতে পাচ্ছি আমরা এখানে, সেটি যেমন সাউথ আমেরিকাতে দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই আবার আফ্রিকাতেও দেখতে পাওয়া যায়। কী ব্যাপার হলো এখানে, যে সাউথ আমেরিকা যে প্রাণীটিকে দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে আবার আফ্রিকাও দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে আমাদের যে 7টি মহাদেশ রয়েছে সেটা যদি প্রেজেন্ট কন্ডিশনেই থাকতো, অর্থাৎ 7টি মহাদেশ একে অপরের থেকে সেপারেট হয়ে রয়েছে, এই সেপারেট হয়েই যদি থাকতো বিভিন্ন স্থানে আজকে যেমন অবস্থায় রয়েছে সেই অবস্থায় যদি থাকতো, তাহলে এই রেপটাইলস, এই মসেসরাসটা সাউথ আমেরিকা থেকে আফ্রিকা যাওয়া কখনোই পসিবল নয়। তার না ওড়ার ক্ষমতা রয়েছে, এত কিলোমিটার, এটা প্রায় কয়েক হাজার কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে এই সাউথ আমেরিকা থেকে আফ্রিকা। এই একটা মসেসরাস যে রেপটাইলস, তার পক্ষে এতটা সাঁতার কেটেও পার হওয়া সম্ভব নয়, আবার উড়ে গিয়েও যাওয়া সম্ভব নয়। তাহলে আমরা দেখছি মসেসরাস কীভাবে দুটি বা তিনটি মহাদেশে একসঙ্গে পাওয়া যাচ্ছে। তিনি এই ফসিলসটা খুঁজে পেলেন সাউথ আমেরিকাতে না আফ্রিকাতে, দেখে তিনি আশ্চর্য হলেন। আরও তিনি দেখলেন শুধু এই প্রাণীটিই নয়, তার সঙ্গে গ্ল্যাসোপটোরিস বলে একটি প্ল্যান্ট বা গাছ, সেই গাছটিকে তিনি যখন দেখলেন এ তো আরও অবাক হয়ে যান। তখন তিনি দেখলেন এই গাছটি যেমন অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, গ্ল্যাসোপটোরিস যেমন অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই আবার আন্টার্কটিকাতেও দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই আবার ইন্ডিয়াতেও দেখতে পাওয়া যায়, আফ্রিকাতেও দেখতে পাওয়া যায়, এমনকি সাউথ আমেরিকাতেও দেখতে পাওয়া যায়। অর্থাৎ একটা গাছ, আমরা জানি কি ইন্ডিয়ার যে ক্লাইমেট, আমাদের এখানে কি ক্লাইমেট আছে, মৌসুমি জলবায়ু, আমাদের ইন্ডিয়ায় মৌসুমি জলবায়ু, আর আন্টার্কটিকাতে তুন্দ্রা জলবায়ু। অর্থাৎ সেখানে ম্যাক্সিমাম টাইম বরফ জমে থাকে, অর্থাৎ সেখানে টেম্পারেচার অলমোস্ট -40 ডিগ্রি বা তার থেকেও নিচে থাকে। আর ইন্ডিয়ার টেম্পারেচার গড়ে কত থাকে, আমরা বলতে পারি 18 ডিগ্রি সেন্টিগ্রেড গড়ে আমাদের ইন্ডিয়ায়, রাইট। তাহলে একই জায়গায় দেখো আন্টার্কটিকা যেখানে -40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রয়েছে, আবার ইন্ডিয়ার টেম্পারেচার গড় টেম্পারেচার যদি দেখি সেটা হলো 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটাই প্রাণী বা একটি উদ্ভিদ কিভাবে বিভিন্ন ক্লাইমেটে উৎপন্ন হতে পারে। যেমনটা আমরা যদি আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে ভাবি, আপেলের গাছ যেটা আমরা মূলত পাহাড়ি অঞ্চলে দেখতে পাই, বা আমাদের যে হিমালয় পর্বত অঞ্চল রয়েছে, কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এগুলো অঞ্চলে আমরা সাধারণত আপেলের গাছ পাই। সেই গাছটা কি আমাদের এখানে পাওয়া যায়, আমাদের বাংলায় দেখতে পাওয়া যায়? বা আপেলের গাছ তোমরা কেউ দেখেছো বাংলায়? অবশ্যই সম্ভব নয়, কারণ আপেলের গাছ তৈরি হওয়ার জন্য বা আপেল ধরার জন্য একটা আপেলের গাছে যে ধরনের ওয়েদার দরকার সেটি একমাত্র আমাদের হিমালয় পর্বত অঞ্চলেই রয়েছে, নিশ্চয়ই আমাদের বাংলায় নেই বলে এখানে সেই গাছটা উৎপন্ন হয়নি। ঠিক তেমনই আন্টার্কটিকায় যে ক্লাইমেট, সেইখানে যদি গ্ল্যাসোপটোরিস তৈরিও হয়, এই গ্ল্যাসোপটোরি প্ল্যান্ট যেটা বলছি বা গাছ, সে যদি তৈরিও হয় আন্টার্কটিকায়, অর্থাৎ ঠান্ডা ওয়েদারে সে তৈরি হয়, এমন একটি গাছ যেটা ঠান্ডা ওয়েদারে অর্থাৎ তুন্দ্রা ক্লাইমেটে তৈরি হতে পারে, সে নিশ্চয়ই 18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সহ্য করতে পারবে না, যে -40 ডিগ্রি সেন্টিগ্রেডে বেঁচে থাকে। আবার আরেকটা যদি ভাবি আমরা, পেঙ্গুইন, তোমরা যে একটা আন্টার্কটিকায় বসবাসকারী একটা প্রজাতি বলতে পারো, একটা পাখির প্রজাতি, সেই পাখিটিকে বা পেঙ্গুইনকে যদি তোমার বাড়িতে নিয়ে আসো আমাদের ইন্ডিয়ায়,
নিশ্চয়ই সে 2 দিন 3 দিনের বেশি বাঁচতে পারবে না, আদারওয়াইজ আমাদেরকে তাকে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখতে হবে, তাই কি না? তুমি যদি ভাবো যে আমাকে পুষতে হবে একটা পেঙ্গুইন, দেখতে খুব কিউট, তাহলে তোমাকে কী করতে হবে, এমন একটা ঘর বানাতে হবে যেটা ফ্রিজড, সবসময় ফ্রিজ থাকবে, আদারওয়াইজ সেই প্রাণীটা সেখানে বেঁচে থাকতে পারবে না, তাই কি না? এই যে অবজারভেশনটা শুধু এই গ্লাসোপ্টেরিস এবং মসেসরাসের উপর নয়, আরও তিনি কয়েকটা প্রাণীর জীবাশ্ম দেখলেন। সিনোনেথাস বলে একটা প্রাণী, যেটাকে সাউথ আমেরিকাও যেমন দেখতে পাওয়া যায়, আফ্রিকাতেও দেখতে পাওয়া যায়। আরও একটি প্রাণী লিস্থ্রোসেওরাস বলে একজন লিস্থ্রোথেওরাস বলে একটা প্রাণী, যেটা যেমন ইন্ডিয়াতেও দেখতে পাওয়া যায়, এই প্রাণীটিকে একই সঙ্গে আবার আফ্রিকাতেও দেখতে পাওয়া যায়, এমনকি আন্টার্কটিকাতেও দেখতে পাওয়া যায় তাকে। দেখো, আন্টার্কটিকাতেও পাওয়া যায়, ইন্ডিয়াতেও দেখতে পাওয়া যায়, আবার আফ্রিকাতেও দেখতে পাওয়া যায়। যেমনটা আমি পেঙ্গুইনের উদাহরণটা বললাম, তাহলে এই প্রাণীটি কীভাবে আমাদের এখানে বেঁচে থাকলো? যদি সে শীতল এরিয়ার হয়, আন্টার্কটিকার অধিবাসী হয়, তাহলে ইন্ডিয়া কী করে বেঁচে থাকলো? আফ্রিকায় এত উত্তপ্ত, আফ্রিকার মতো জায়গা যেটা টরিড রিজনে থাকছে, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে, সেইখানে কীভাবে এই প্রাণী বেঁচে ছিল? একটা বড় প্রশ্নের সামনে তিনি কিন্তু মুখোমুখি হন। একটা বড় প্রশ্ন তার মাথায় আসে যে এগুলো কিভাবে সম্ভব। এই প্রশ্ন থেকে তার দুটো ডাউট হয়, বা বলতে পারি এই থিওরির যে দুটো নীতি, এই থিওরিটি দুটো নীতির উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে রয়েছে। ওকে, তার যে দুটো ডাউট ছিল সেটা কি ছিল? সেগুলো ছিল এরকম যে যদি মহাদেশগুলির অবস্থান প্রথম থেকেই বর্তমান স্থানেই থাকে, অর্থাৎ আমাদের যে 7টি মহাদেশ রয়েছে, যদি প্রথম থেকেই পৃথিবীর উৎপত্তির পর থেকেই একই স্থানে থাকে, একদম রিজিড যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই যদি থাকে, তাহলে এই মহাদেশগুলির তাহলে কি হবে? তাহলে এই অঞ্চলের বিভিন্ন ধরনের জলবায়ু হতে পারে, অর্থাৎ একই অঞ্চলে অনেক ধরনের জলবায়ু এভিডেন্স থাকতে পারে। অর্থাৎ আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে যদি ভাবি, আমাদের ইন্ডিয়াতে এই যে আমাদের ইন্ডিয়ায় নিশ্চয়ই কোনো এক সময় বরফ জমেছিল। যদি আমরা ধরে নিলাম যে মসেসরাস যদি আমরা ধরে নিই, এই যে মসেসরাস প্রাণী, এই গ্লাসোপ্টেরিসকে যদি আমরা ধরে নিই, গ্লাসোপ্টেরিস নামের যে প্ল্যান্ট ছিল বা গাছটি ছিল, সেটা যদি একটা ঠান্ডায় বসবাস করি বা ঠান্ডায় জন্মানো একটি উদ্ভিদ হয়, আর সেটা আন্টার্কটিকায় জন্ম হয়, তাহলে ইন্ডিয়ায় নিশ্চয়ই কখনোই ঠান্ডা বা বলতে পারো তুন্দ্রা ক্লাইমেট, এখানে যে ক্লাইমেটটা দেখতে পাওয়া যায়, সেই তুন্দ্রা ক্লাইমেট আমাদের ইন্ডিয়াতেও হয়েছিল, কোনো এক সময় হয়েছিল বলেই তো এই গাছটিকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই গাছটির জীবাশ্ম আমরা এখানে ইন্ডিয়াতে খুঁজে পাচ্ছি। এই গাছটি নিশ্চয়ই আফ্রিকাতেও জন্ম হয়েছিল বলেই তো আমরা আফ্রিকাতেও এই গাছটির চিহ্ন বা জীবাশ্ম খুঁজে পাচ্ছি। তবে তোমরা জানো যে সূর্য পৃথিবীতে কি লম্বভাবে কিরণ দেয়? কোথায়? ইকুয়েটরে বা নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ নিরক্ষরেখার উপর সারা বছরই গরম প্রবাহ বিরাজ করে, রাইট? একই সঙ্গে কর্কটক্রান্তি রেখা, এটাকে টপিক অফ ক্যান্সার বলা হয়, বাট কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার উপরেও কি হয়? সূর্য কোনো এক সময়, বছরের কোনো এক সময় বা বলতে পারি 3 মাস প্রায় লম্বভাবে কিরণ দেয় এই জোনটাতে, আবার 3 মাস এই জোনে লম্বভাবে কিরণ দেয়। ওকে, তাহলে এবারে প্রশ্ন আসে যে সূর্য যদি এই টরিড রিজিয়নে বলতে পারে বা ক্রান্তীয় অঞ্চলে সারা বছরই লম্বভাবে কিরণ দেয়, তাহলে ইন্ডিয়ায় এমনকি আফ্রিকায় কিভাবে বরফের ক্লাইমেট আসতে পারে বা তুন্দ্রা ক্লাইমেট এখানে কিভাবে আসতে পারে? হাউ ইট ইজ পসিবল? সূর্য তো এমন না কোনো এক সময় যে মেরু অঞ্চলে লম্বভাবে কিরণ দিচ্ছে, কখনো একবার তোমার হলো নাতিশীতোষ্ণ অঞ্চলে লম্বভাবে কিরণ দিচ্ছে। সূর্যের তার লিমিট রয়েছে, এটা কখনোই হতে পারে না যে সূর্য কখনো লম্বভাবে মেরু অঞ্চলের দিকে কিরণ দিবে, হয় কখনোই হতে পারে না। তাহলে এটাও সম্ভব হতে পারে না যে আফ্রিকা এবং ইন্ডিয়া, সাউথ আমেরিকার মতো মহাদেশগুলিতে কখনো তুন্দ্রা জলবায়ু অঞ্চল বা ঠান্ডা জলবায়ু অঞ্চল তৈরি হয়েছে, এটা সম্ভবই নয়। অর্থাৎ যে নীতিটার কথা আমরা এখানে বললাম, এই কথাগুলো কিন্তু, এই দুটো কথা কিন্তু তোমাদের একেবারে মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে, যদি এই দুটো টার্মস বা এই দুটো স্টেটমেন্টকে বা এই দুটো কথাকে তোমরা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা গোটা থিওরিটাকে ইজিলি বুঝতে পারবে।
তাহলে কি বলছে প্রথমেই, যে আমি আবার রিপিট করছি এই কারণেই যে তোমাদের এটা কিন্তু বোঝা ভীষণ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তোমরা গোটা থিওরি গুলিয়ে ফেলবে, কিছুই বুঝতে পারবে না। যদি মহাদেশগুলির অবস্থান আজ যেখানে আমি দেখালাম, এই যে এই মহাদেশগুলো যেমন আছে এখানে এই ম্যাপে তেমনভাবেই থাকে, আর সূর্য যেহেতু লম্বভাবে কিরণ দেয় এই টরিড রিজিয়নেই বা এই কান্তি অঞ্চলেই, এমন যদি ঘটনা হয় তাহলে তিনি বলছেন যে গাছটা বা যে গ্লাসোপ্টেরিস বলছে, যে গ্লাসোপ্টেরিস আন্টার্কটিকাতে জন্ম হয়েছে বা আন্টার্কটিকা যদি সেই গাছটি অধিবাসী হন, তাহলে সেই গাছটা ইন্ডিয়াতে যদি জন্মাতে হয় তাহলে ইন্ডিয়াতেও কোনো এক সময় সেই এইখানে যে ক্লাইমেটটা থাকে বা তুন্দ্রা ক্লাইমেট থাকে সেটাও এখানে থাকা উচিত ছিল বা উচিত, আদারওয়াইজ এই গাছটি এখানে জন্মানো কখনোই সম্ভব নয়। আদারওয়াইজ আন্টার্কটিকার যে ক্লাইমেট সেই ক্লাইমেট আমাদের ইন্ডিয়াতেও থাকা উচিত, তবেই একটা গাছ জন্মাতে পারবে। আমরা যদি ভাবি আমাদের ইন্ডিয়ার একটা আম গাছ, আমাদের এখানে যেমন আম গাছ বেশ ভালো পাওয়া যায়, এই আম গাছ যদি আমরা আন্টার্কটিকাতে নিয়ে গিয়ে রেখে দিই তাহলে কী হবে, সেই গাছটি গ্রো করতে পারবে? সেই গাছটি দুদিনেই মারা যাবে। নতুবা এমন হতে পারে যে ইন্ডিয়ায় কী ছিল, ইন্ডিয়া যেমন ছিল টরিড রিজিয়ন বা আমাদের ক্রান্তীয় অঞ্চল যেখানে গরম বা তাপমাত্রা অনেক হাই, যেখানে এভারেজ টেম্পারেচার প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক তেমনই আন্টার্কটিকাতেও কোনো এক সময় 18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়েছিল। যেহেতু সূর্য এখানে আবার লম্বভাবে কিরণ দিতেই পারে না, তির্যকভাবেই দেয়, এমনকি এখানে কোনো বছরে কোনো সময় সূর্যের আলোই পড়ে না, তাই এইখানেও কখনো 18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আন্টার্কটিকাতে কখনো 18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হওয়াও সম্ভব নয়, তাই কি না? তাই এই স্টেটমেন্টটা যেটি দিয়েছিলেন, যে এই স্টেটমেন্টটা তিনি দিয়েছিলেন এটা সম্পূর্ণরূপে ভুল, এবং তিনি নিজেও এটা ভুল স্বীকার করেছেন যে এই স্টেটমেন্টটা আসলেই একটা ভুল কনসেপ্ট। তাই তিনি আরেকটি যে কনসেপ্ট রয়েছে সেটিকে প্রতিষ্ঠিত করেন। তিনি কী প্রতিষ্ঠিত করলেন? তিনি বললেন যে যদি জলবায়ু অঞ্চলগুলি একই স্থানে নির্দিষ্ট থাকে, অর্থাৎ যেখানে যেমন জলবায়ু সেখানে তেমন থাকবেই, যেখানে যেমন জলবায়ু, এখানে যেমন এই যে রিজিয়নটা রয়েছে এই নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, এখানে সূর্য বছরে প্রায় 3 মাস করে কি করে, প্রায় লম্বা হয়ে কিরণ দেয়, যদিও 3 মাস নয় এটা এক্স্যাক্টলি। তো এই রিজিয়নটাতে লম্বাভাবে কিরণ দেয় সূর্য, সাধারণত এখানে সবসময় কি থাকবে, টরিড রিজিয়ন তৈরি হবে বা ক্রান্তীয় অঞ্চল, অর্থাৎ সেখানে টেম্পারেচার সবসময় বেশি থাকবে। এইবারে রয়েছে এই যে 66.5 ডিগ্রি অক্ষাংশ রেখা, এইখানে টেম্পারেচার প্রায় নাতিশীতোষ্ণ থাকে, অর্থাৎ এর অ্যাভারেজ টেম্পারেচার কী হয়, নাতিশীতোষ্ণ এটা হয় এই অঞ্চলটি, এবং অর্থাৎ এই অঞ্চলের টেম্পারেচার প্রায় 15 ডিগ্রি বা 12 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, যেখানে একটা মনোরম আবহাওয়া তৈরি হয়, তাই এটাকে নাতিশীতোষ্ণ অঞ্চল বলছি। এবং 66 ডিগ্রির উপরে যে রিজিয়নে দেখতে পাচ্ছি গ্রিনল্যান্ড, অর্থাৎ সব সময় বরফ ঢেউয়ে থাকে, সেখানে টেম্পারেচার অনেক কম হয়, মাইনাসে থাকে, -40, তারও থেকে কম 40 ডিগ্রি বা তার থেকেও কম টেম্পারেচার কিন্তু এগুলোতে থাকে। ঠিক তেমনই দক্ষিণ গোলার্ধের জন্য অ্যাপ্লিকেবল হবে। তাহলে এই যে জলবায়ুর সিস্টেম যেটা কার দ্বারা কন্ট্রোল হয়, গোটা ওয়ার্ল্ডের যে জলবায়ুর সিস্টেম সেটা কন্ট্রোল হয় আমাদের সূর্যের আলো বা সূর্যের আলোর তীর্যকতার উপর ডিপেন্ড করে, রাইট, যেটা কখনোই কী হতে পারে না, চেঞ্জ হতে পারে না। তাই তিনি বলছেন যদি জলবায়ু অঞ্চলগুলি নির্দিষ্ট থাকে, যেমনটা আমি দেখালাম জলবায়ু অঞ্চলগুলি সবসময় নির্দিষ্টই থাকে, তবে কি হয়, মহাদেশগুলির অবস্থান নিশ্চয়ই পরিবর্তন করে, অর্থাৎ মহাদেশগুলোই জলবায়ুটা নির্দিষ্ট স্থানে থাকে, এই মহাদেশগুলোই নিশ্চয়ই কখনো না কখনো কোনো এক সময় আন্টার্কটিকা, ইন্ডিয়া, আফ্রিকা এবং কি সাউথ আমেরিকা একসঙ্গে অবস্থান করত। আর যার কারণেই কিন্তু এই গ্লাসোপ্টেরিসটা অস্ট্রেলিয়া বলো, ইন্ডিয়া বলো, আফ্রিকা বলো, আমেরিকা বলো, সব জায়গাতে কিন্তু দেখতে পাওয়া যায়, কারণ তারা এক সময় একই জায়গায় অবস্থান করতো এবং একই জায়গায় অবস্থান করার কারণে তাদের ক্লাইমেটও একই রকমের ছিল বা জলবায়ু এক রকমের ছিল, একই রকমের জলবায়ু হওয়ার কারণে এই গ্লাসোপ্টেরিস যে উদ্ভিদটা বলছি তারা একই সঙ্গে 4-5টা এই যে 5টা মহাদেশের কথা বললাম সেখানে জন্মেছিল, এবং পরবর্তীতে ধীরে ধীরে তারা নিশ্চয়ই সেপারেট হয়ে গিয়েছিল, দূরে সরে এসেছে, এখন বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। ঠিক আছে, এভাবে তিনি একটি বড়
অবজারভেশন করলেন, অর্থাৎ তিনি রিসার্চ করে দেখলেন এবং পরবর্তীতে রিসার্চের মাধ্যমে তিনি দেখলেন যে না সত্যি এই পৃথিবীতে আসলে ল্যান্ড বলি বা এই মহাদেশগুলি সরে যাচ্ছে, এই মহাদেশগুলি আসলে সরে যাচ্ছে, জলবায়ু অঞ্চল সরে যাচ্ছে না, মহাদেশগুলি হয়তো কোনো এক সময় একসঙ্গে ছিল এবং ধীরে ধীরে সরে গেছে বলে তিনি প্রথমবারের জন্য যে বইটি পাবলিশ করলেন 1912 সালে, ডাই এনস্টুইনজেন ডার কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান, যার অর্থ হলো দি অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান। অর্থাৎ তিনি একজন জলবায়ুবিদ হয়ে কার কাজ করে দিলেন, একজন জিওলজিস্টের কাজ করলেন। যেমন এফবি টেইলর ছিল, যিনি কী করেন পৃথিবীর বিভিন্ন যে পর্বত রয়েছে তাদের উৎপাদন, পৃথিবীর নিচে থাকা যে শিলার স্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেন, পৃথিবীর নিচের স্ট্রাকচার কেমন রয়েছে পৃথিবীর অভ্যন্তরে সেগুলো নিয়ে আলোচনা করেন। এখন জলবায়ুবিদ কী করে দিলেন যে পৃথিবীতে ওশিয়ান বা মহাসাগর ও মহাদেশ কীভাবে তো উৎপত্তি হলো সে তার নিয়ে একটা বড় কনসেপ্ট তিনি দিলেন, ওকে, যেটাকে আমরা এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বলে চিনি বা জানি, ওকে। এইবারে তার যে থিওরিটি তিনি দিয়েছিলেন তার ব্যাখ্যা তিনি এইভাবে দিয়েছেন, বা তার মেকানিজম যদি বলি, এই থিওরির মেকানিজম তিনি যেভাবে দিয়েছেন, আচ্ছা মেকানিজমটা বলার আগে আমি বলে রাখি, তিনি যখন দেখলেন এই ঘটনাটা যে এরকম হয় যে পৃথিবীতে ল্যান্ডগুলো ড্রিফট করে যাচ্ছে, তখন তিনি আরও কয়েকটা, যেমন বললাম প্রথমে যে জীবাশ্মগুলোর দেখেই তিনি প্রথমত তার যে থিওরিটা বলতে পারি বা তার যে বইটা পাবলিশ করেছেন সেখানে অরিজিন অফ দ্য আর্থ এবং কন্টিনেন্ট সম্বন্ধে ধারণা দিয়েছেন। মূলত জীবাশ্মদের বিভিন্ন মহাদেশে যে জীবাশ্ম রয়েছে তাদের অ্যানালাইসিস করেই, বাট পরবর্তীতে তিনি যে তার থিওরিটিকে প্রতিষ্ঠিত করার জন্য আরও বেশ কয়েকটি এভিডেন্স তিনি নিয়েছিলেন। আর কি এভিডেন্স নিয়েছিলেন, প্রথমে তিনি দেখলেন যে সাউথ আমেরিকার যে উপকূল রেখা রয়েছে এবং আফ্রিকার যে পশ্চিমের উপকূল রেখা দুটোই কিন্তু অলমোস্ট সেম, এবং কিন্তু তাদেরকে যদি আমরা খাপে খাপে বসিয়ে দিই একদম বাচ্চাদের পাজেল যেমন হয় ঠিক তেমন পাজেলের মতো একটা পাজেল যেন সলভ হয়ে যায়। তো তিনি এই পাজেলসটা সলভ করেছিলেন। তিনি দেখলেন যে সাউথ আমেরিকা এবং আফ্রিকা একসঙ্গে যদি আমাদেরকে নিয়ে আসি তাহলে কিন্তু এরকম খাপে খাপে বসে যায়। যদিও এই ধারণাটি তিনি অর্টেলিয়াস যের কথা বলেছিলাম এই অর্টেলিয়াসের ধারণা থেকে নিয়েছেন, ওকে। নেক্সট দেখো এখানে এই পিকচারের মাধ্যমে এইখানে বলেছে যে প্যালিওজোয়িক রোক বা প্যালিওজোয়িক যুগে যে শিলা তৈরি হয়েছিল তাদের ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে এই পিকচারটা তিনি এঁকেছেন। এখানে দেখাচ্ছেন তিনি যে এই যে হোয়াইট পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এই সময়টায় বা এই পোর্শনটায় কোনো এক সময় গ্লাসিয়াল ছিল, অর্থাৎ এই অঞ্চলটা হিমবাহযুক্ত অঞ্চল ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি খয়েরি রঙের বা ধূসর রঙের বলতে পারি, খয়েরি রঙের যে অঞ্চলটা দেখতে পাচ্ছি সেটা আসলে এক সময় ডেজার্ট ছিল, এবং এই যে এখানে দেখতে পাচ্ছি এটা ডেজার্ট স্যান্ড। আফ্রিকা যেমন ডেজার্ট রয়েছে, এখানে আটাকামা ডেজার্ট সাউথ আমেরিকা রয়েছে, ইন্ডিয়াতেও থর ডেজার্ট রয়েছে, অস্ট্রেলিয়াও গ্রেট ডেজার্ট রয়েছে। এই ডেজার্ট অঞ্চলগুলোর যে লোকেশন দেখি তারাও কিন্তু দেখতে পাবো একটা সিকোয়েন্স মেনটেন করছে, ওকে। এইভাবে তিনি অনেকগুলো কিন্তু এভিডেন্স দিলেন। এ তো দুটো এভিডেন্স আমি তোমাদের দেখালাম, তিনি আরও এভিডেন্স দেন যে প্যালিওজোয়িক পিরিয়ডে যে গ্লাসিয়াল ডিপোজিশন হয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে সাউথ আমেরিকা, আফ্রিকার দক্ষিণ অংশ, ইন্ডিয়ার দক্ষিণ অংশ, অস্ট্রেলিয়ার পশ্চিম অংশ বা দক্ষিণ অংশ এবং গোটা আন্টার্কটিকা, এই যে কন্টিনেন্টের দক্ষিণ অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলোতে আসলে একসময় গ্লেশিয়ার ছিল বা হিমবাহ ছিল, এবং হিমবাহের ফলে যে হিমবাহের সঙ্গে আমরা জানি পলি জমে থাকে, সেই পলিগুলো কিন্তু তার ডিপোজিশন এখানে আমরা দেখতে পাই, ওকে। তাহলে এই দুটো এভিডেন্স তিনি দেখাচ্ছেন। দেখো আরেকবার বলছি আমি তোমাদেরকে যে কার্বনিফারাস যুগে যে হিমবাহ দ্বারা সঞ্চিত পলি রয়েছিল তাদের মধ্যেও তিনি মিল পাচ্ছেন, অর্থাৎ সাউথ আমেরিকায় যে পলিটা রয়েছে হিমবাহের দ্বারা, এবং আফ্রিকায় যে পলি দেখতে পাওয়া যায়, ইন্ডিয়া যে পলি দেখতে পাওয়া যায় হিমবাহের দ্বারা, এক মিনিট, ওকে, সেই পলির মধ্যে কিন্তু তিনি মিল পান। এবার তার থিওরিটাকে যে তিনি যেভাবে এক্সপ্লেন করেছেন, তিনি বলেছেন যে এমন ঘটনা একমাত্র এভাবেই হতে পারে যে পৃথিবীতে নিশ্চয়ই প্রত্যেকটা কন্টিনেন্ট এক সময় এক জায়গায় অবস্থান করেছিল, অর্থাৎ কার্বনিফেরাস পিরিয়ডের কথা তিনি বলছেন। কার্বনিফেরাস পিরিয়ডে
প্রত্যেকটা যে কন্টিনেন্ট রয়েছে বা মহাদেশগুলো সেগুলো একসঙ্গে অবস্থান করতো, অর্থাৎ একটা সুপার কন্টিনেন্ট তৈরি করেছিল, একটা বড় মহাদেশ তৈরি করেছিল, যার নাম তিনি দিয়েছিলেন প্যানজিয়া। এবং তাকে ঘিরে একটা বৃহৎ আকৃতির কি রয়েছিল, মহাসাগর ছিল, তার নাম তিনি দিয়েছিলেন প্যান্থালাসা। ওকে, কবেকার কথা তিনি বলছেন? প্রায় 200 মিলিয়ন ইয়ার্স, অর্থাৎ 20 কোটি বছর আগে। এবারে কি হয়, এই যে প্যানজিয়া ছিল